স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এখন সবাই বসে কথাবার্তা বলছে। এর মাঝে তানহা রুমা একসাথে এগিয়ে এলো নাস্তার প্লেট নিয়ে। বিশেষভাবে মাহাথিরকে নাস্তা করতে বলল। মাহাথির ইতস্তত ভাব পাশে রেখে বলল, আন্টি আপনারাও বসুন, একসাথে নাস্তা করি। আঙ্কেল নিন। বলেই আসাদ এরপর নিয়াজের দিকে প্লেট বাড়িয়ে দিল মাহাথির। রুমা বসলেন, হাত ধরে তানহাকেও বসালেন। এরপর মাহাথিরের উদ্দেশ্যে বললেন, বাবা, ফলগুলো কোন দোকান থেকে এনেছো? আপেলগুলো এত মিষ্টি। আমি তো কেটেছি আর খেয়েছি, অনেক রস আছে ফলে। জানো তো, আমার ছেলে হিমেল, সে একদমই ফল কিনতে পারে না। একবার কি হলো শোনো, তরমুজ নিয়ে এলো, ইয়া বড় দেখে একটা। আমি তো খুশি মনে কাটতে বসলাম, কেটে দেখি সাদা ফকফকা। মাহাথির কথা শুনে পাশের সোফায় বসে থাকা পুরুষের দিকে তাকালো। তার মায়ের কথা আর মাহাথিরের দৃষ্টিতে হিমেল কি বলবে ভেবে পেল না। ওদিকে প্রভা প্রত্যাশা হাসা শুরু করে দিয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হিমেল বলল, এক কাহিনী আর কতজনকে শোনাবে বলো তো? এরপর তো তোমাকে একদম লাল টকটকা তরমুজ খাওয়ালাম, তাও সেই বদনামি করছো। তুমি চুপ থাকো বাবা মাহাব, সত্যিই তোমার কেনার হাত বেশ ভালো। পাশ থেকে তানহা বলল, হ্যাঁ, মিষ্টিগুলো খুব সুন্দর, দেখতে খেতে দুইভাবেই দারুণ। এমন প্রশংসায় মাহাথির অবাক হলো বইকি। তার অবাক হওয়ার কারণ, সে ভেবেছিল তাকে লজ্জিত করা হবে তার আনা ফল মিষ্টি নিয়ে। মাহাথির জানতো না এই পরিবারে এত মানুষ, সাথে এত বেশি সম্ভ্রান্ত মানুষের তুলনায় অনেক স্বল্প ফল মিষ্টি এনেছে সে নিজ সামর্থ্য অনুযায়ী। বাসায় ঢুকে মানুষজন দেখে ভেবেছিল আবার বাইরে যাবে কিনা আরও কেনার জন্য, কিন্তু শেষমেশ যাওয়া হয়নি। মনে মনে ভয় লাগছিল যে কেউ হয়তো কথা শোনাবেই তাকে, আজ তাকে অপমানিত হয়ে ফিরতে হবে। তবে এমন না হওয়াতে কিছুটা অবাক হলো, সাথে প্রশংসার কারণে ভালো লাগাও কাজ করলো, তবে তা একদম সীমিত পরিমাণে। খুশির পরে দুঃখের মুহূর্ত এসে যায়, হয় কম না হয় বেশি। সন্ধ্যা 7:45। আমিন শিকদার তার পরিবার নিয়ে আগেই বেরিয়ে পড়েছিলেন কিছু কাজ থাকা। এখন পালা বিভা মাহাথিরের। যদিও ওরা আগেই বের হতো, কিন্তু সবার জোরাজোরিতে পারেনি। অবশ্য সবাই এখনও বলছে আজকের রাতটা থেকে যেতে, কিন্তু মাহাথির বুঝিয়ে বলেছে যে থাকতে পারবে না। তার সাধারণ একটা চাকরি, এখানে থাকলে অফিসে যেতে পারবে না, এতে করে ঝামেলা হবে পরে। এরপর আর কেউ চোরাচুরি করেনি। বিভা শ্রুতিকে নিয়ে বারান্দায় এলো। বিভা শান্ত কণ্ঠে বলল, শ্রুতি, আসি। বলেই মিষ্টি হাসলো। শ্রুতি অবাক হয়ে তাকিয়ে রইল। তার আপা এত আদুরে কেন? তার আপার মুখে এত মায়া কেন? পৃথিবীর সব মায়া কি তার সামনে দাঁড়ানো মেয়েটার মুখেই আল্লাহ দিয়ে দিয়েছে? শ্রুতি নীরব কণ্ঠে প্রশ্ন ছড়ল, তুই ভালো আছিস তো আপা? ওই লোকটা ভালো? তোর সাথে খারাপ ব্যবহার করে? জানিস, ওনাকে আম্মু নাকি অনেক পছন্দ করতেন। ওনার আম্মু আর আমাদের আম্মু ফ্রেন্ড ছিল, দাদি আম্মু বলেছে আমায়। হ্যাঁ, উনি ভীষণ ভালো, তুই নিশ্চিন্তে থাক। নিজের আর হামিমের খেয়াল রাখিস। হামিম আপাতত কিছুদিন তোর কাছেই থাকুক, এরপর ওকে আমার বাসায় নিয়ে রাখবো। মিস্টার শিকদারের বাড়িতে আর থাকতে দিব না আমার ভাইটাকে। আচ্ছা আপা, তুই যেটা ভালো মনে করিস। আর আমি এমনিতেও চাই না ভাই এখানে থাকুক। কেন, কেউ কিছু বলেছে? না, সবাই তো ভালো মানুষের অভিনয় করে। আর পার্থিব, উনি তো আরেকটা অভিনেতা। আমার মনে হয় উনি আমায় দয়া দেখাচ্ছে, কিন্তু আমার কারো দয়া চাই না। শ্রুতি, তার মানে তুই সত্যি সত্যি বিয়েটাকে মানিসনি? আমি মানিনি, ডিভোর্স দিব আমি। এই পরিবার ছেড়ে চলে যাবো, আমার কোনো স্বামী লাগবে না। এইসব কি কথা? সবাই এক হয় না বোন, বোঝার চেষ্টা কর। শ্রুতি রেগে গেলে উত্তেজিত হয়ে বিভাকে তুমি করে ডাকে। বিভা হাফ নিঃশ্বাস ছাড়ল। বিভা শ্রুতির কপালে আবারও চুমু দিল, ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিল। শ্রুতি, এই পৃথিবীটা ভয়ঙ্কর অদ্ভুত। এই পৃথিবীতে এমন কিছু নেই যা নেই, সব আছে। এই পৃথিবীর বুকে যদি একদম নিষ্পাপ বাবা থাকে, তবে এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট বাবাও আছে। এই পৃথিবীর বুকে যদি কোনো পবিত্র স্বামী থেকে থাকে, এই পৃথিবীর বুকেই তবে সবচেয়ে নোংরা স্বামীও আছে। এই পৃথিবীর কাজই মানুষকে অবাক করে দেয়া। কেউ কেউ সবচেয়ে ভালো মানুষ দেখে অবাক হয়, কেউ বা খারাপ। ভালো খারাপ মিলিয়ে এই পৃথিবী, ভালো খারাপ মিলিয়ে একটা সামঞ্জস্যতা নিয়েই পৃথিবী চলে। যদি শুধু খারাপই থাকতো, তবে তো পৃথিবী সে কবেই ধ্বংস হয়ে যেত। এতক্ষণ মিশে যা বুঝলাম, এনারা ভীষণ ভালো মানুষ। তুই এনাদের কষ্ট দিস না বোন, সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে জীবনটা কাটা। আমাদের শৈশব কৈশোর নষ্ট ছিল, এর মানে এই না যে আমাদের পুরো জীবনটা নষ্ট হবে। জীবনকে সুযোগ দিতে হয়, আমি দিয়েছি,
তুইও দিবি, দিতেই হবে। শ্রুতি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিভা শ্রুতির হাত ধরে বাইরে নিয়ে এলো, শেষবারের মতো হামিমের সাথে দেখা করলো। এরপর বিভা মাহাথির বিদায় নিয়ে চলে গেল। শ্রুতি তাকিয়ে দেখলো পার্থিব হামিমকে মালটা খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু হামিম মুখে দিতে নারাজ। শ্রুতি ভ্রু কুঁচকে এগিয়ে গেল। বারান্দায় বসে জীবনের হিসাব কষছে মাহাথির। জীবন কত অদ্ভুত। এই তো কিছুদিন আগে সে এই বাড়িতে একা থাকতো, অফিস থেকে ফিরে রান্না করে খেত কিংবা কখনো বাইরে খেয়ে আসতো, কখনো বা না খেয়েই ঘুমিয়ে পড়তো। তার দেখাশোনার মতো কেউ ছিল না। তার আম্মা প্রতিনিয়ত ফোন তো করতো, তবুও কাছে থেকে দেখাশোনা আর ফোনে খোঁজ খবর নেওয়ার মধ্যে বিস্তর তফাৎ। আর এখন সারা ঘর জুড়ে বিভা নামক কুৎসিত মেয়েটা ঘোরাঘুরি করে। কত দ্রুত জীবন বদলে যায় ভেবেই অবাক লাগে। মাহাতির ফোন বের করলো। ফোনে তার আম্মা আব্বার ছবির দিকে নির্নিমেষ চেয়ে রইল। এই দুজন মানুষকে সে অসম্ভব ভালোবাসে, অসম্ভব। মাঝে মধ্যে তার আম্মার উপর রাগ হয় যে বিয়েটা কেন করালো, আবার মনে হয় করিয়েছে তো করিয়েছে, তার আম্মা খুশি, তার আম্মার খুশিতে সেও খুশি ভেবেই ক্রুড়ো হাসলো, যার অর্থ মাঝখানে বিভা নামক মেয়ের জীবন কি হলো তাতে তার কিচ্ছু যায় আসে না। রাত 12:20, যথেষ্ট রাত, তবুও বিভার চোখে ঘুম নেই। অজানা এক শূন্যতা গ্রাস করে নিয়েছে তার নিজের মনকে। পাশে তাকিয়ে দেখলো মাহাথির কপালে বাম হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। মাহাথিরের নেওয়া গভীর নিঃশ্বাসেই বুঝিয়ে দিচ্ছে কত গভীর তার ঘুম। বিভা উঠে বসলো। কমলা রঙের ড্রিম লাইট জ্বালানো। ড্রিম লাইট অফ করে রুমের লাইট জ্বালিয়ে নিল। হঠাৎ আলো জ্বালায় চোখ আপনা আপনি কুঁচকে গেল বিভার। ধীরে পায়ে হেঁটে কাঠের নিচ থেকে আনা তার ব্যাগটা বের করে নিল। জামা কাপড় যদিও আলমারিতে রেখেছে কিছু, তবুও ব্যাগে কিছু জামা কাপড় আছে। ব্যাগ থেকে কাঙ্ক্ষিত বস্তুটি বের করে ব্যাগটি তার আগের জায়গায় রেখে দিল। ডায়েরির উপর লেখা তাহিরার খুশি। ভীষণ পুরনো ডায়েরি, কোনায় সাল লেখা 19, সালটা বোঝা যাচ্ছে না, পুরনো হওয়ায় তাহিরা নামটা তাহিবা হয়ে গেছে। রয়ের যে বয়শূন্য রয়ের নিচে ফোটার অস্তিত্ব বিলীন। বিভা ডায়েরিটা প্রথম পাতা খুলল। ভীষণ পুরনো একটা ছবি, তার মায়ের হাসি মুখ। তার বুকের মধ্যে হঠাৎ চিনচিনে ব্যথা অনুভব হলো। তার এই মানুষটা পৃথিবীতে নেই। এইভাবে হাসবে না আর আসবে না, মাথায় হাত রাখবে না, কেমন না, এমন আজব কেন এই দুনিয়া? তার মহান আল্লাহ এত কঠিন নিয়ম না বানালেও পারতো না? তার মায়ের স্কুল জীবন থেকে শুরু করে সব লেখা। কিছু পাতা উল্টানোর পরপরই তার মায়ের ইন্টারে পড়া জীবনে চলে গেল, যেখানে আমিন শিকদারের সাথে প্রথম পরিচিতি থেকে শুরু করে কত অনুভূতি লেখা। হঠাৎ করেই মনটা বিষিয়ে উঠল বিভার। মনে পড়ে গেল কিছু বিষাক্ত স্মৃতি। হামিম হওয়ার সময় তার মা মারা যান। হামিমের 8 বছর আগের কিছু স্মৃতি ভেসে উঠল বিভার মানসপটে। ঠাস করে বন্ধ করে দিল ডায়েরিটা। এরপর ডায়েরিটা রেখে দিল টেবিলে কিছু বই খাতার নিচে। লাইট বন্ধ করে বিছানায় বসল বিভা। একবার মাহাথিরের দিকে তাকালো। এখন কপালে হাত নেই, সুন্দরভাবে মুখটা দেখা যাচ্ছে। শ্যামবর্ণের মানুষটার মুখ দেখে বিভা ওড়ালো, পৃথিবীতে ভালোবাসা না থাকলেও পারতো। শ্রুতি বসে আছে হামিমের রুমে। এই বাড়ির হালচাল একটু অদ্ভুত, কিছুটা আজব। 11 তলার বিল্ডিং। প্রথম তলায় নিজস্ব গাড়ি রাখার বিশাল বড় জায়গা, দ্বিতীয় তলায় ড্রয়িং, ডাইনিং, রান্নাঘর, যেখানে সবাই সকালবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা মিলিত হয় এবং একসাথে খাবার গ্রহণ করে। তৃতীয় তলায় তাদের বাবা মা প্রভা প্রত্যাশা থাকে। চতুর্থ তলায় তাদের চাচু চাচি আম্মু হিমেল হিয়া থাকে। সব শেষে পঞ্চম তলায় পার্থিব শ্রুতির ঘর, যেখানে বর্তমানে তাদের ফ্ল্যাটে হামিমও থাকে। যদি প্রভা প্রত্যাশা না থাকতো তবে হয়তো তার বাবা মা তার সাথে তারা তৃতীয় তলায় থাকতো, যেমনটা হিমেল ভাইয়া হিয়া ভাবি থাকে। আচ্ছা, এমন করার কারণ কি? এমন আজবভাবে কোনো পরিবার থাকে নাকি? প্রতি তলাতে একটা করে ফ্ল্যাট, যেখানে সব আছে, রান্নাঘর থেকে শুরু করে ড্রয়িং, ডাইনিং, 3টা বড় বড় বেড, সাথে এক্সট্রা রুম, যেটাকে যেভাবে যে সাজাতে পারে। শৌখিন আসবাবে ভরপুর ঘর। আসল দরজা 2টো করে, যে কোনো দরজা দিয়ে ঢুকেই পুরো ফ্ল্যাট ঘোরা যায়। সবচেয়ে আজব বিষয়, 6ষ্ঠ থেকে 10ম তলা ফাঁকা, সেগুলো নাকি গেস্ট রুম। 11 তলায় ছাদ, এমনটাই বিকালবেলা বলছিল প্রভা।
প্রভা প্রভা মেয়েটার সাথে পার্থিবের অনেক মিল, দুজনেই প্রাণ খোলাভাবে কথা বলে। শ্রুতি একবার ভাবলো ধমক দিয়ে উঠিয়ে দেবে, কিন্তু দিল না। মেয়েটা কি সুন্দর আগ্রহ নিয়ে কথা বলছিল, সেখানে ধমক দিতে ইচ্ছে হলো না। শ্রুতি উঠে দাঁড়ালো। হামিমের রুমের লাইট জ্বালানোই থাকে, অন্ধকার ভয় পায়। দরজা খোলা রেখে যাওয়ার সময় চোখে পড়ল খাতায় যেখানে সুন্দর করে একটি ছবি আঁকা। সোফার মধ্যে দুজন নারী বসে হাসছে, একজনের গায়ে কালো শাড়ি আর একজনের গায়ে সবুজ কামিজ। শ্রুতি ফট করে নিজের দিকে তাকালো। সবুজ ড্রেস আর কালো শাড়ি পরে দাওয়াত খেতে এসেছিল বিভা। সন্ধ্যার দিকে ওরা দুজন এইভাবে বসেই কথা বলছিল, আর সেটা হামিম কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। শ্রুতি ভীষণ খুশি হলো। হামিমের আঁকার হাত ভীষণ সুন্দর। শ্রুতি কল্পনা করলো তার ভাই একদিন অনেক বড় আর্টিস্ট হবে, সবাই তার ভাইয়ের ড্রয়িং দেখবে। শ্রুতি খুশি মনে খাতাটা বন্ধ করে বেরিয়ে গেল রুম থেকে। শ্রুতি রুমে আসতেই দেখলো পার্থিব নরম তোষক জাতীয় উঁচু বস্তু থেকে এক লাফে উঠল, হেসে দিয়ে বলল, অবশেষে এসেছেন। শ্রুতির মনে হলো ছেলেটার হাসি ভীষণ সুন্দর। পরপরই নিজেকে ধাতস্থ করে নিল, কিছু না বলে চলে গেল বারান্দায়। পার্থিব বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজ মনেই বলল, চল পার্থিব, নিজে নিজে বকবক শুরু কর। বারবার ভুলে কেন যাস যে তোর বউকে বোবা ভূতে ধরে? এই ওয়েদারে চাটা মজাই লাগবে, দিন। চায়ের কাপ থেকে দৃষ্টি সরিয়ে পার্থিবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল। পার্থিব নিষ্পাপ কণ্ঠে বলল, ভয় পাচ্ছেন যে বিষ টিষ মিশিয়েছি নাকি? দাঁড়ান। বলেই শ্রুতির দিকে বাড়িয়ে ধরা মগটায় শব্দ করে চুমুক দিল। এরপর নিজের কাপেও চুমুক বসালো। দুহাতের মগ সামনে বাড়িয়ে বলল, দুটোই পরীক্ষা করে দিয়েছি রানী। আপনি আপনার মন মতো একটা কাপ গ্রহণ করে এই রাজাকে ধন্য করুন। শ্রুতি কণ্ঠে বিরক্ত মাখিয়ে বলল, কি আর করার, সবার বউই তো ড্রামা করে, সেখানে আমার বউ হচ্ছে রোবটিক আচরণ করে। তাই বাধ্য হয়ে আমি ড্রামা করে সম্পর্কের ব্যালেন্স রাখছি। শ্রুতি অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে চা নিল। সামনে তাকিয়ে দেখতে লাগলো তারাদের। এইভাবে চুপচাপ থাকতে কারো ভালো লাগে? পার্থিব কে দিয়ে কথা শুরু করবে আবার ভাবতে লাগলো। অবশেষে ফট করে বলে উঠল, দেখলেন কেমন বুদ্ধি করে নিজের খাওয়া চা আপনাকে খাওয়ালাম। কথাটা শুনে শ্রুতি ভ্রু কুঁচকে ফেলল, আকাশের দিকে তাকিয়ে থাকা অবস্থায়। পার্থিবের দিকে তাকিয়ে ঠোঁটের কোণের মিচকি হাসি দেখে রাগের পারদ বেড়ে বোধহয় আকাশ ছিল। অবাক কণ্ঠে নিজের বিস্ময় প্রকাশ করল। শ্রুতির ভঙ্গিমায় পার্থিব একইভাবে বলল, একটা মানুষের রাগ এত সুন্দর কিভাবে হতে পারে? শ্রুতি চায়ের কাপ ঠাস করে রেলিংয়ে রেখে দিল। পার্থিব তুলে নিয়ে সাথে সাথে চুমুক দিয়ে বাকিটা খেয়ে নিল। এখানে আর দাঁড়িয়ে থাকার মানে হয় না। গট গট করে রুমে চলে গেল শ্রুতি। শ্রুতির দিকে তাকিয়ে ভীষণ মজা পেল পার্থিব। বোকা একটা। আজকে শুক্রবার, অফিস বন্ধ, তবে দুটো কোচিংয়ে পার্ট টাইম জব করে সে। সপ্তাহের 2 দিন 2 ঘন্টা করে ক্লাস নেয়। ক্লাস 10-এর জেনারেল ম্যাথ এবং ইন্টারের হায়ার ম্যাথ। অন্তত এতে মাস শেষে 7,000 টাকা আসে। এই বা কম কিসে? শুয়ে বসে থেকে তো সময় নষ্ট করার কোনো মানে হয় না। মাহাথির কাঠের সোফার দিকে তাকালো। বিভা 2 হাঁটু জড়িয়ে ধরে মাঝে নিজের থুতনি রেখে চুপচাপ বসে আছে। মন খারাপ নাকি? এই মেয়েটার মন খারাপ দেখলে পার্থিবের আলাদা প্রশান্তি আসে, কিন্তু কেন? মেয়েটা তাকে পছন্দ করে বলে? হঠাৎ মাহাথিরের মনে পড়ল হাসিনার কথা। যাওয়ার দিন মাহাথিরের হাত ধরে গম্ভীর কণ্ঠে বলেছিল, আব্বা, তোমার আম্মাতে বিয়ে দেই নাই, তুমি মত দিছো, এরপরেই দিছি। তাই মায়াটার সাথে কোনো প্রকার অন্যায় তুমি করবা না, ভালো মতো মিশো, দেখবা কত ভদ্র সভ্য সে। কষ্ট দিও না বাজান, সে তোমার স্ত্রী হয়, সে সম্মানের যোগ্য। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। হাসিনা এক কথার কঠিন মানুষ। তার স্বরে প্রকাশ পায় তার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ববান মানুষটাকে মাহাথির বড্ড ভালোবাসে। ছোট থেকেই মাহাথির যেমন আদর পেয়েছে, তেমন পেয়েছে শাসন। এখনও এর কোনো হেরফের নেই। মাহাথির নিজেও মায়ের প্রতি ভালোবাসা থেকে তার মায়ের সব কথা মানে, কিন্তু এই প্রথম হয়তো সেই কোনো কথা মানছে না। অবশ্য মানার চেষ্টাও করছে না। বউকে ভালোবেসে কি হবে? সেই তো একদিন ছাড়াছাড়ি হয়ে যায় সব।
সম্প্রতি কিছুদিন ধরে পার্থিব তার কাজের তালিকায় নতুন একটি কাজ যোগ করেছে, আর তা হলো হামিমের সাথে সময় কাটানো। এই তো বর্তমানে হামিম ফল খাচ্ছে নিজ হাতে, আর পার্থিব হামিমকে গম্ভীর চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মাথাটা হালকা বড়, তবে অতটাও নয়। ভালোভাবে খেয়াল করলে একটু বেশি দৃষ্টিকটু লাগে। পা হালকা চিকন। এতদিনে যা বুঝেছে, উঠে দাঁড়াতে পারে না ছেলেটা। আচ্ছা, পাটা কি সারা জীবন এমনই থাকবে, নাকি ঠিক হওয়ার সম্ভাবনা আছে? জানা হয়নি, শ্রুতির থেকে জানতে হবে। হামিম, তোমার প্রিয় খাবার কি? প্রশ্নটা জিজ্ঞেস করেই ফেলল পার্থিব। আজকে সেই বাচ্চাটার সাথে ভাব জমিয়ে তবেই ছাড়বে। প্রশ্নের পর কিছু সময় পেরোলো। বলা বাহুল্য, প্রশ্নের উত্তর দেওয়া তো দূর, হামিম পার্থিবের দিকে তাকালো না পর্যন্ত। পার্থিব হাল ছাড়ল না, কথা সে বলিয়েই ছাড়বে। এইবার হাত বাড়িয়ে হামিমের মাথায় হাত রাখল পার্থিব। এইবার বোধহয় সফলতার এক ধাপ পার হলো সে। হামিম ভ্রুকুচকে তাকালো। পার্থিব মিষ্টি হেসে বলল, তোমার প্রিয় খাবার কি হামিম? ভাইয়াকে বলো, আমি তাহলে তোমার জন্য তোমার প্রিয় খাবার নিয়ে আসবো, প্রমিস। হামিম ভ্রুকুচকে নিজের কাজে মন দিল। পার্থিব হাফ নিঃশ্বাস ছাড়ল। সে ভুলে গেল কি করে এটা শ্রুতির ভাই। শ্রুতিকে যেভাবে বোবা ভূতে ধরে থাকে সব সময়, নিশ্চিত হামিমকেও সেই ভূতেই ধরে থাকে। তবে ভূত আজকে সে ছুটিয়েই ছাড়বে। পার্থিব নিজের জেদ বজায় রেখে আবারও হামিমের সাথে কথা বলার জন্য হামিমের কাঁধে হাত রাখল। সেকেন্ড বোধহয় পার হলো না, অমনি হামিম 2 হাত দিয়ে কোকের গ্লাস ধরে পার্থিবের মুখে ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় পার্থিব হতভম্ব, কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়ল। এইটা কি হলো? সারা শরীর কেমন আঠালো হয়ে গেল নিমেষেই। অমনি পেছন থেকে হাসির শব্দ পেয়ে পার্থিব পেছনে ফিরল। শ্রুতি দরজায় দাঁড়িয়ে হাসছে, শরীর মৃদু মৃদু কাঁপছে। বোঝাই যাচ্ছে যেও হাসি থামাতে পারছে না মেয়েটা। কেমন মুখে হাত দিয়ে খুটখুট করে হাসছে। পার্থিব ভ্রু কুচকে হেসে দিল। এই কুচকানো ভ্রুজোড়া যেন শ্রুতির প্রতি আশা কারা ছিল। এত বড় কাণ্ডের মালিককে দেখার জন্য তার দিকে ফিরতেই দেখলো এদিকে তার কোনো খেয়াল নেই। সে মনের আনন্দে ডালিম খাচ্ছে একটা একটা করে। মানুষ কখনো নিজের অবস্থানে খুশি থাকে না। এই যে এই দেশের কত কত যুবক একটা চাকরির পেছনে ছুটছে, একটা চাকরির জন্য মাথার ঘাম পায়ে ফেলছে। কেউ কেউ নিজের পরিবারের উপর বোঝা হচ্ছে, কেউ বা হারাচ্ছে তাদের নিজের প্রিয় মানুষ। তাদের কাছে চাকরি শব্দটা যেন সোনার হরিণ। অথচ এই চাকরি যারা করে তারা ভাবে চাকরি করার চেয়ে ব্যবসা ভালো। ব্যবসা জিনিস হয়তো বা অনেক সোজা, চাইলে করলাম, না চাইলে করলাম না। কোনো বস থাকে না, বসের ঝাড়ি খেতে হয় না, যা মন চায় করা যায়, গেলে গেলাম, না গেলে নাই। এইভাবেই পৃথিবীর প্রতিটা মানুষ নিজেদের অবস্থান নিয়ে অসন্তুষ্ট। তার কারণ তারা জানে না যে নিজের জায়গা থেকে অন্যদের জায়গা সহজই মনে হয়। আসলে সহজ নয়, পৃথিবী কঠিন, বড্ড কঠিন। চাকরিকে খারাপ কথা বলতে বলতে অফিসে ঢুকলো মাহাথির। নিজের জায়গায় বসতে গিয়ে মুখ দিয়ে আপনা আপনি আর্তনাদ বেরিয়ে এলো। হাতের দিকে তাকিয়ে দেখলো ভালোই কেটেছে। আসার সময় ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকেই হাত কেটেছে, পাও হয়তো ছিলে গেছে। নিজের উপর ভীষণ বিরক্ত হলো মাহাথির। বিরক্ত হয়েও লাভ নেই, লাঞ্চ টাইমে ব্যান্ডেজ করে নিতে হবে ভেবেই কাজে মন দিল। 1:20 বাজে, 1:50 পর্যন্ত ব্রেক টাইম। মাহাথির হালকা কিছু খাবার খাচ্ছিল। পেছন থেকে শুনতে পেল, হ্যালো মিস্টার মাহাব। খাবার চিবোতে থাকা অবস্থায় ভ্রু কুঁচকে ফেলল। পেছনে ঘুরল না, পেছনের জ্ঞাত ব্যক্তিটি সামনে এসে মাহাথিরের পাশে বসলো। হোয়াটসঅ্যাপ ব্রো, বিয়ে করে তো দেখি তোমার রূপ বেড়ে গেছে। তুই এখানে কেন? ছুটি শেষ হলে যাই, শেষ হলে আবার ছুটির অ্যাপ্লাই কর, ভাবিকে নিয়ে ঘুরতে যা। তুই না থাকলে একটু শান্তিতে থাকি। আনাস হেসে ফেলল, কারণ এই মুহূর্তে মাহাথির একটা মিথ্যা কথা বলেছে। আনাস যে মাহাথিরের কাছে কত গুরুত্বপূর্ণ তা আনাস জানে। যদিও সম্পর্কের মেয়াদ অত বেশি নয়, তবুও সম্পর্কের গভীরতা অনেক। সময় দিয়ে কখনো গভীরতা মাপা যায় না। তবে 5 বছরও কম নয়। এই অফিসের সূত্র ধরেই তো দুজনের পরিচয়। মাহাথিরের বিয়েতেও আনাস ছিল, তবে তারপর তিনি জরুরি ছুটিতে বউকে নিয়ে গ্রামে যেতে হয় তার। গতকাল এসেই আজ অফিসে। আনাস দাঁত কেলিয়ে হেসে ফেলল। বন্ধু, এখন আমার না, তোমার ছুটি নেওয়ার সময় এসে গেছে। তুমি ছুটি নাও, বউকে সময় দাও। ফালতু কথা বলবি না আনাস, খাওয়ার মুডটাই নষ্ট করে দিলি। কথাটা বলে গম্ভীর মুখে প্যাকেটের রুটি চিবোতে থাকলো মাহাথির। আনাসের কথাটা মোটেও ভালো লাগলো না। হাত রাখলো মাহাথিরের কাঁধে।
ইজ অল ওকে? নাথিং ইজ ওকে। টাইম শেষ, নিজের টেবিলে যা। আনাস ঘড়িতে তাকালো, আসলেই সময় শেষ, এখনই ম্যানেজার এসে খ্যাটখ্যাট করবে। কিন্তু আনাস তাকে খ্যাটখ্যাটের সুযোগ দিতে নারাজ, তাই চুপচাপ উঠে নিজের জায়গায় বসলো। সাথে বুঝলো মাহাথিরের মেজাজ ঠিক নেই। অবশ্য বেয়াদবটার মেজাজ ঠিক থাকে কখন? রাত 9টায় অফিস ছুটি হলো। মাহাথির নিজের বাইকে বসতেই আনাস তাড়াতাড়ি করে এক প্রকার লাফ দিয়ে উঠে পড়লো। মাহাথির জানে ওকে বলেও লাভ নেই কিছু, তাই বাইক স্টার্ট করলো। মেইন রোডে উঠতেই আনাস বলল, দোস্ত, মনটা ভালো নেই, ওই সামনের রেস্টুরেন্টে যাবি? একটু কফি খাবো। বাসায় ফেরার তারা মাহাথিরের কোনো গানেই ছিল না, না আগে আর না এখন। তাই সে বন্ধুর কথা মতো থামলো। দুজনের সামনে গরম 2 কাপ কফি। আনাস নিজের কাপ বুঝে নিল। মাহাথিরের কফিতে চুমুক দেওয়া মাত্রই আনাস নিজের সন্দেহ মোতাবেক প্রশ্ন ছুড়ে দিল, ভাবি মেয়ে হিসেবে কেমন রে? মাহাথির তাকাতেই আনাস নিজের ভুল শুধরে বলল, আই মিন বউ হিসেবে কেমন? প্রশ্নের উত্তরের আশায় চেয়ে রইল আনাস। মাহাথির কি উত্তর দেবে না? আনাসের ইচ্ছে করলো মাহাথিরকে একটা থাপ্পড় মারতে। প্রশ্ন করেছে, উত্তর কেন দিচ্ছে না? মিনিট 5 পর মাহাথির গম্ভীর স্বরে যখন আনাস কপাল কুঁচকে একবার মাহাথিরের দিকে তাকালো, একবার কফির কাপে তাকালো, নিরলসভাবে বলল, কফি তো ঠিকই আছে। বিবাহ স্ত্রী হিসেবে জঘন্য। আনাস তাকিয়ে রইল। তাহলে খালাম্মা যে বলল বিভা মেয়েটা অসম্ভব ভালো ভদ্র, এত কিছুর পরেও কিভাবে পারলো যার তার সাথে মাহাথিরের বিয়ে দিতে? একটু তো বিবেচনা করে দিত, আর একটু না হয় খোঁজ খবর নিত মেয়ের। এত তাড়া কিসের ছিল? আনাসের মুখভঙ্গি এবার বেশ সিরিয়াস। সে প্রশ্ন করল, মাহাথির, বিভা মেয়েটার কি চরিত্রজনিত সমস্যা আছে, নাকি অভদ্র? মানে তোকে সম্মান করে না এমন কিছু? ও নিজেই একটা সমস্যা, ফালতু একটা মেয়ে। আনাস ব্যাপারটা ধরতে পারছে না। বিভার মাঝে সমস্যা, নাকি মাহাথির বিয়ে করতে চায়নি, তবুও বিয়ে করেছে তাই এমন করছে? আনাস বেশি ঘাটালো না, কারণ জানে মাহাথির তাকে সব বলবে যখন ওর ইচ্ছে হবে। আগে যখন বলেছে এখনও বলবে। এখন জিজ্ঞেস করে শুধু শুধু রাগানোর মানে হয় না। আনাস প্রাণবন্তভাবে হাসল। ওকে ওকে কুল ভাই, আমরা ফালতু মেয়ের ব্যাপারে কথা না বলি, চল ডিনার করি, আজকে আমার পক্ষ হতে ট্রিট। বলেই কিছু খাবার অর্ডার করে দিল। অর্ডার মোতাবেক খাবার আসতে বেশ কিছু সময় নিল। খাবার আসতেই নির্লিপ্তভাবে 2 বন্ধু খাওয়া শুরু করলো, অথচ তাদের মধ্যেকার এক বন্ধুর জন্য যে কোনো একটা ফালতু মেয়ে অপেক্ষা করছে তা সে জানতেও পারল না। অবশ্য জানার চেষ্টা করেছে, কি করে জানবে? বারান্দায় দাঁড়িয়ে তারা দেখছে পার্থিব, মুখে লেগে আছে অমায়িক এক হাসি। তারা দেখার মাঝেও এত আনন্দ আছে। এত আনন্দ কেন লাগে? শ্রুতি পছন্দ করে বলে? ধীরে ধীরে কি তবে শ্রুতির পছন্দ সে নিজের মাঝে নিয়ে নিচ্ছে? পার্থিবের আকাশ পাতাল ভাবার মাঝেই ঘরে ঢুকলো শ্রুতি। পার্থিব শব্দ পেয়ে তাকালো। শ্রুতিকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলে কেমন হয়? রাগ করবে? থাপ্পড় দেবে? না, এমন কিছুই হয়তো করবে না, তবে ছেলেদের প্রতি বিদ্বেষ হয়তো আরও তীব্র হবে, কারণ তার বউ দিলকে তাল বানানোতে ওস্তাদ। শ্রুতি, এখানে আসুন। শ্রুতি এগিয়ে এলো। কি সমস্যা? পার্থিব হাত ধরে শ্রুতিকে টেনে নিয়ে এলো। এরপর 2 বাহুতে হাত রেখে ওকে মোড়ায় বসিয়ে দিল। গ্রিলের উপর থেকে কিছু একটা নিয়ে শ্রুতির হাতে পরিয়ে দিল। শ্রুতি দেখল, বিরক্ত ফুটিয়ে প্রশ্ন করলো, এসবের মানে কি পার্থিব? এভাবে বারবার চুড়ি পরানোর মানেটা কি? কি পান এসব করে? কিছুদিন আগেও নতুন চুড়ি পরালেন। আমার ভালো লাগে শ্রুতি, শ্রুতিকে সাজাতে পার্থিবের ভালো লাগে। দেখুন কি সুন্দর লাগছে। মোটেও সুন্দর লাগছে না, কালো হাতে একদমই মানাচ্ছে না, উল্টো খুবই বাজে দেখাচ্ছে। তাই এইভাবে মিথ্যে বলা থামান পার্থিব। আপনার মিথ্যে কথায় আমি গলছি না। পার্থিব এইবার ভীষণ বিরক্ত হলো। কঠিন চোখে তাকিয়ে রইল শ্রুতির দিকে। ভরাট কণ্ঠে প্রশ্ন করলো, আপনার আপাও তার মানে সুন্দর? আপনার আপাও তার মানে অসুন্দর, কুৎসিত? আমার মা, সেও তো তথাকথিত ফর্সা নয়, এর মানে সেও অসুন্দর? তাহলে তাকে বাবা এত কেন ভালোবাসে? এখানে তারা কেন আসবে? কারণ আমি নিয়ে এলাম তাই এলো। আমার প্রশ্নের উত্তর দিন, আপনার আপাও অসুন্দর? মোটেও না, ও অনেক সুন্দর। আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে আমার আপা। আপনি তাকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না পার্থিব। শ্রুতির চোখে পানি।
রাগে জোরে জোরে শ্বাস ফেলছে। পার্থিব এবার নিভে গেল। মেয়েটার চোখে পানি দেখতে ভালো লাগে না, খারাপ লাগে, মায়া হয়। ইচ্ছে করে মাথায় হাত বুলিয়ে দিতে, জড়িয়ে ধরতে। যেহেতু তার ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব নয়, এর চেয়ে ভালো কান্না থামিয়ে দেওয়ার ব্যবস্থা করা। পার্থিব শ্রুতির হাত ধরল, শান্ত চোখে চেয়ে বলল, আচ্ছা মেনে নিলাম আপনার আপা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, কিন্তু সে তো কালো। তাও আপনি তাকে এত ভালোবাসেন কেন শ্রুতি? তাকেই কেন আপনার কাছে সবচেয়ে সুন্দর লাগে? আমার মা তাকে কেন এত ভালোবাসে আমি? আমার বাবাই বা তাকে এত কেন ভালোবাসে? ভালোবাসতে সৌন্দর্যের প্রয়োজন হয় না পার্থিব। শান্ত কণ্ঠে অতি মূল্যবান একটা কথা বলে নীরবে তর্কের ইতি ঘটিয়ে চলে গেল শ্রুতি। কথাটা শুনে পার্থিবের ঠোঁটে প্রকাশ পেল হাসির সরু রেখা। এই মেয়েকে নিয়ে কই যাবে পার্থিব? যেই কথা পার্থিব এতদিন ওকে বোঝানোর চেষ্টা করেছে, সেই কথাই সে অন্যদের বেলায় খাটাচ্ছে, শুধু তার বেলাতেই নেই। তার কপালই খারাপ। মাহাথির অফিসে চলে গেছে অনেকক্ষণ হয়। পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখছে বিভা। অত শৌখিন জিনিসপত্র নেই, সাধারণ মধ্যবিত্ত ঘর যেমন হয় তেমন। এখানে বিভার অসুবিধা হওয়ার কথা, অথচ বিভার একটুও অসুবিধা হয় না, উল্টো আলাদা প্রশান্তি আসে। মনে হয় নিজের বাড়ি, যেমনই হোক কিন্তু নিজের। ওই বাড়ি থেকে প্রায় আমিন শিকদার বেরিয়ে যেতে বলতো, কিন্তু কোনো কারণে বের করতো না, হয়তো ভালো মানুষ সেজে থাকার জন্য। বিভা চেয়েও বের হয়ে আসতে পারতো না। কি করবে বের হয়ে? কোথায় যাবে 3 ভাই বোন মিলে? যদিও বা বিভা ছোটোখাটো একটি অনলাইন ব্যবসা করে, তবুও সেখান থেকে কত টাকাই বা আসে। তার উপর হামিমকে ডক্টর দেখানো। তবে এই 8.5 বছরে ওদের পেছনে যত টাকা খরচ করা হয়েছে, সেই টাকার একটা বড় অংশ হলো তাহিরার রেখে যাওয়া টাকা। তাহিরা 3 ভাই বোনের নামে যথেষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রেখেছিলেন ভবিষ্যতের আশায়, কিন্তু সেই ভবিষ্যৎ তাহিরা নিজেই ধূলিসাৎ করে গেছিলেন আমিন সাহেবের নাম রেখে। যখন বুঝতে পারল তখন খুব বেশি দেরি হয়ে গেল। বিভা ভাবল ওই বাসার সব কিছু নিজের থেকেও ছিল পরের, কারণ শাহিনা। আর এই বাসায় সব কিছু পরের হয়েও নিজের, কারণ মাহাথির। বিভা তার ছোট্ট সংসারটা তো আগলে নিল, শুধু মানুষটাকেই আগলে নিতে পারল না। রুমে ঢুকে অবাক হয়ে গেল বিভা। মাহাথির অফিসে যাওয়ার পর এতক্ষণ পর রুমে ঢুকলো সে। এই কী অবস্থা রুমের! জামা কাপড় ছড়ানো ছিটানো, সব দেখি তার জামা। আলমারি থেকে এইভাবে ফেললো কে? সে তো সুন্দরভাবেই গুছিয়ে রেখেছিল। বিভা জামাগুলো তুলে আবার ভাঁজ করতে শুরু করলো। এরপর সুন্দর করে মাহাথিরের জামা কাপড় পাশে রেখে দিল। বিভা আন্দাজও করতে পারল না যে সে যত যত্নের সাথে কাপড়গুলো রাখলো, ঠিক ততটাই নিষ্ঠার সাথে কেউ আলমারি থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে তার কাপড়। আমরা আমাদের বড়বেলাটাকে আলাদা গুরুত্বের নজরে দেখি। বড় হয়ে এটা করব ওটা করব, কত চিন্তা বড়বেলাকে কেন্দ্র করে, অথচ এর মধ্যে দিয়ে ছোটবেলা অবহেলায় রয়ে যায়। একজন মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত মূল্যবান। বলতে গেলে ছোটবেলাটাই বিশেষভাবে মূল্যবান, কেননা এই বয়সেই একটা মানুষের চিন্তাধারা তৈরি হতে শুরু করে। এই বয়স মানুষকে ভাবতে শেখায়। এই বয়সের চিন্তাধারা, ভাবনা মানুষের মস্তিষ্কে একটা আলাদা প্রভাব তৈরি করে। তাই যাদের ছোটবেলা সুন্দর, যারা সুন্দর স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠে, বলা যায় তাদের মানসিকতাও সুন্দর, সমৃদ্ধ, সুস্থ। শ্রুতির ছোটবেলা, কৈশোরকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতিটা কালই খারাপ। তার 13 বছরে মা মারা যাওয়া, তার বাবার বদলে যাওয়া, তার ফুটফুটে ছোট ভাইয়ের অসুস্থতা, সব মিলিয়ে জীবনটা কেমন যেন দুর্বিষহ। এত খারাপ জীবন কারোর হয় বুঝি? শ্রুতি জানে এর চেয়েও কষ্টের জীবন হয়, তবুও সে মানে না। হয়তো মানুষদের কাছে নিজেদের কষ্টটাই পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট বলে বিবেচিত হয়। তাই শ্রুতি ছোটবেলা থেকে নিজের আপনজন বাদে তেমন কারোর সাথে মিশতো না, কথা বলতো না। তাই হয়তো এত মানুষের মাঝে ওর অস্বস্তিটা একটু বেশি। এই যে তার সামনে হিমেল, হিয়া, তার শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই বসে গল্প করছে, অথচ সে করতে পারছে না জড়তার কারণে। এইভাবে কখনো এত মানুষ মিলে হাসাহাসি করা হয়নি। তাই হয়তো সে নিজেকে মানিয়ে নিতে পারছে না। মাথা নিচু করেই সব ভাবছে শ্রুতি। এর মধ্যেই রুমা বেগম ডেকে উঠলেন, শ্রুতি, তুমি কিছু বলছো না যে? তুমিও কিছু বলো।
আমি কি বলবো, আমার বলার মতো কিছুই নেই। বলেই জোর করে হাসার চেষ্টা করলো। শ্রুতির মনে হয় জোর করে হাসার চেয়ে বিশ্রী কাজ আর হতে পারে না। আচ্ছা, ভালো কথা। তোমার ভাই হামিম, ও কি জন্ম থেকেই অসুস্থ? জি না, ধীরে ধীরে হয়ে গেছে। এইবার তানহা প্রশ্ন করলো, ধীরে ধীরে মানে? একটু বুঝিয়ে বল না মা। ওর জন্ম থেকে হার্টে ছিদ্র, একটা রক্তনালী দিয়ে রক্ত চলাচল করতে পারে না। বুকের এক পাশের বাল্ব নষ্ট ছিল, তাই ধীরে ধীরে ওর মাথাটা বড় হয়ে গেছে। আর পায়ের সমস্যা অন্য কারণে, দুটো অপারেশন করলে ঠিক হয়ে যাবে। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।